করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে বানাবেন কলার ভিনিগার বা বানানা ভিনিগার। গত 3 মাস ধরে এই ভিডিওর প্রস্তুতি চলছে এবং এই ভিনিগারটা ফাইনাল রেডি হতে 3 মাস মতো লাগলো। আসুন দেখে নিই কোনটা আমাদের কলার ভিনিগার। তো দেখতেই পাচ্ছেন ভিনিগারটা খুব সুন্দর দেখতে হয়েছে, একদম স্বচ্ছ এবং পরিষ্কার। কলার ভিনিগার বানানোর পদ্ধতিটা একদমই অ্যাপেল সাইডার ভিনিগার বানানোর মতোই। বাস্তবটা হচ্ছে অ্যালকোহল ছাড়া ভিনিগার হয় না, সেটা আপনার পছন্দ না হলেও এটাই মানে সত্যি। তো যদি ভালো ভিনিগার চাই আমার ভালো অ্যালকোহল প্রয়োজন। তো যেহেতু কলাতে একটু ভালো অ্যালকোহল থাকে, কলার ফলটা এমন যে এটাতে অন্যান্য ফলের থেকে অ্যালকোহলের পরিমাণটা একটু বেশি থাকে, সেই জন্য এটাতে আপনার ওই ফার্মেন্টেশন করতে খুব সুবিধে হয়, খুব ভালো ফার্মেন্টেশন হয় এবং তার ফলে কি হয় অ্যালকোহলটা একটু ভালো তৈরি হয় এবং সেই জন্য ভিনিগারটাও বেশ ভালোই হয়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন কলার ভিনিগার। বাড়িতে কিছু কলা ছিল যেগুলো প্রচুর পেকে গেছিল, খাওয়ার লোভ পাচ্ছিলাম না, তখন ভাবলাম ফেলে দেবো কেন, ভিনিগার বানানো যাক। তো জেনারেলি ফল যত পেকে যায় তার মধ্যে অ্যালকোহলের পরিমাণ তাতে একটু বেশি হয় এবং তাতে কিন্তু ভিনিগার বানাতে সুবিধাই হয়। তো আমি এই কলাগুলো আজকে ভিনিগার বানাচ্ছি। যেগুলো একটু বেশি পেকে গেছে বা একটু পচে গেছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। এই কলাটা অর্গানিক কলা, অর্থাৎ এটা কোনো কেমিক্যাল বা রাসায়নিক দিয়ে চাষ হয়নি। তো সেই জন্য আমি এই কলার খোসাও একটু ব্যবহার করব। খোসাগুলোকে আমি একটু জলের মধ্যে ডুবিয়ে রাখছি কিছুক্ষণ, পরে আমি এগুলো যোগ করে দেব। যদি আপনি বাজার থেকে কলা কিনে থাকেন যেগুলো অর্গানিক নয়, হয়তো কার্বাইড দিয়ে বা অন্য কিছু কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে বা চাষ করা হয়েছে, সেগুলোর কিন্তু খোসা আমার মতে না নেওয়াই ভালো। সাধারণত খোসাতে প্রচুর পরিমাণে এস থাকে যেগুলো আমাদের ফার্মেন্টেশন করতে সাহায্য করে, তবে ফলের মধ্যেও ইস্ট থাকে, বাতাসেও ইস্ট থাকে। তাই এখানে যদি আমরা খোসা ব্যবহার নাও করি তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। বিশেষ করে কলার মধ্যে যেহেতু অ্যালকোহলটা একটু বেশি থাকে সেহেতু আমাদের খুব একটা অসুবিধা হবে না। কিন্তু এটা যদি আপেল হতো তাহলে কিন্তু আপেলের খোসা ছাড়িয়ে নিলে খুব অসুবিধা হবে, কারণ আপেলের যে খোসাতে প্রচুর পরিমাণে ইস্ট থাকে এবং ওই ইস্টগুলো কিন্তু পরবর্তীকালে ফার্মেন্টেশনে সবথেকে বেশি সাহায্য করে। কলার ক্ষেত্রে সেটা এতটাও দরকার নেই। আচ্ছা, আমি কলা নিয়েছি 500 মতো এবং জলও নিয়েছি প্রায় 500-র কাছাকাছি, 500 ml। সেই জন্যে আমি চিনি দেব 2 চামচ। 1 চামচে প্রায় 15 গ্রাম মতো চিনি ধরে, অর্থাৎ আমি 30 গ্রাম চিনি দিচ্ছি। অর্থাৎ এখানে আমি 6% চিনি ব্যবহার করছি। আপেল সাইডার ভিনিগারে কিন্তু আমি আপনাদের বলেছি 5 থেকে 8%, মানে 1 লিটার যদি জল যোগ করেন তাহলে 50 থেকে 80 গ্রামের মধ্যে চিনিটা দিতে হয়। এবং আমি কেন একটা পার্টিকুলার নাম্বার বলি না, যেমন 50 গ্রাম বা 60 গ্রাম, কারণ আপনাদের আপেলেরও হেরফের হয়, অনেক আপেল মিষ্টি হয়, অনেক আপেল টক হয়, বিশেষ করে যদি আপনি সবুজ আপেল ব্যবহার করে থাকেন। তো সেই জন্য তখন কিন্তু চিনিটার পরিমাণ একটু বেশি দিতে হবে। তো যখন বানাবেন একটু খেয়ে দেখে নেবেন আপেলটা কতটা মিষ্টি। যদি খুব মিষ্টি হয় তাহলে চিনিটা একটু কম দিলেও অসুবিধা নেই। ফার্মেন্টেশনের জন্য কোন চিনি উপযুক্ত সেটা নিয়ে অলরেডি আমি ভিডিও করেছি, সেটা নিয়ে এখন আর কিছু বলছি না। তো এইভাবে কলাটাকে স্ম্যাশ করে তাতে চিনি মেশানো জলটা মিশিয়ে একটু পাতলা করে বোতলের মধ্যে ঢেলে দিলাম এবং সঙ্গে আমি কিছু খোসাও অ্যাড করলাম। এই কিচেন টাওয়াল দিয়ে বাইরেটা একটু পরিষ্কার করে দিলাম, ভিতরটা একটু পরিষ্কার করে দিলাম যাতে কোনো ছত্রাক বা ফাঙ্গাস না হয়। তো এইভাবে মুখটা আমি হালকা করে চেপে বন্ধ করে রেখে দেবো ফার্মেন্টেশনের জন্যে। প্রত্যেক 2 দিন অন্তর আমি 1 চামচ করে চিনি দেব এবং লক্ষ্য রাখবো অন্য কোনো খামিস্ট বা ফাঙ্গাস হচ্ছে কিনা। আচ্ছা, আজকে দ্বিতীয় দিন এবং যদি ভালো করে দেখেন সমস্ত কলার পাল্প এবং খোসা ওপরে ভেসে উঠেছে, নিচের দিকে খালি জলটা পড়ে আছে এবং খুব কাছ থেকে খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন প্রচুর বুদবুদ, যেরকম সোডা তৈরি হয় বুদবুদ উঠছে এবং প্রচুর গাঁজা ওপরে দেখুন, একদম সাদা পেঁজা তুলের মতো গাঁজা হয়েছে। আমি এই জন্যই বলি কলা ফলটা কিন্তু খুবই উপযুক্ত ফল ফার্মেন্ট করার জন্যে, দারুণ ফার্মেন্টেশন হয় শুরুর দিকে এবং এটা কিন্তু আপেল হলে এত তাড়াতাড়ি এত সুন্দর ফার্মেন্টেশন শুরু হতো না একদিনের মধ্যেই। উপর দিক থেকেও দেখুন কত সুন্দর লাগছে, যেরকম কোল্ড কফিতে ওপরে ক্রিম দেওয়া হয় বা যেরকম স্টারবাক্সের কফির ওপরটা দেখতে লাগে ঠিক সেরকমই হয়েছে। এবং এই যে গাঁজাটা প্রত্যেকটা পাল্পের মধ্যে ভিতরে ভিতরে ঢুকে পুরো মেঘের মতো লাগছে, এত সুন্দর দেখতে লাগছে।
অর্গানিক কলা যেহেতু ব্যবহার করেছি, আমার মতে এটাও একটা কারণ এত সুন্দর ফার্মেন্টেশন এত তাড়াতাড়ি হওয়ার। আজকে চতুর্থ দিন, অর্থাৎ যেদিন শুরু করেছিলাম তারপরে 2 দিন পেরিয়ে গেছে। এখন আমি 1 চামচ চিনি দেব। আমি রোজ চিনি দিচ্ছি না, যেটা আমি অ্যাপেল সাইডার বানানোর সময় দিই। কারণ কলাতে অলরেডি ভালো অ্যালকোহল থাকে এবং ফার্মেন্টেশনটা অলরেডি খুব সুন্দর হয়। তো 2 দিন অন্তর অন্তর চিনি দিচ্ছি এবং যদি লক্ষ্য করেন জলটা আগের থেকে একটু বেশি ঘোলা হয়ে গেছে, অর্থাৎ ফার্মেন্টেশন খুব সুন্দর শুরু হয়ে গেছে। আজকে 14তম দিন। আমি রেগুলার বের করে একবার করে ঘেঁটে দিয়েছি। চিনি দিয়েছি 2 দিন অন্তর অন্তর, কিন্তু ঘেঁটে দিয়েছি রেগুলার। তো এইভাবে আমি রেখে দেবো আরও কিছুদিন। 8 থেকে 10 বার চিনি দেওয়ার পর আর দরকার নেই, তারপরে চিনি দেওয়া বন্ধ করে দিলেই হবে। আজকে 1 মাস পূর্ণ হলো। যদি ভালো করে দেখেন তলায় দেখুন অনেক সাদা সাদা পাউডারের মতো জড়ো হয়েছে। এগুলো কিন্তু ওই যে ইস্টগুলো ইনভলভ ছিল এই ফার্মেন্টেশনের সময়, অনেক ইস্ট তৈরি এই সময় মারা যায়, তো সেই ইস্টের মৃত কোষগুলো নিচে পড়েছে এবং আমি রেগুলার নেড়ে দিতে থেকেছি, কিন্তু এর মধ্যেও খাম এসেছিল যেহেতু এখন গরম বাইরে, তো নিয়মিত খাম পড়ছিল। আমি ওই জন্যে রেগুলার ঘেঁটে দিচ্ছিলাম। হালকা হালকা খাম পড়লে আমি সেটা মিশিয়ে দিই, ভালো করে ঘেঁটে দিই। টেস্ট করে দেখেছি আর কোনো মিষ্টতা বর্তমান নেই, তাই ছেঁকে নিচ্ছি। শুধু শুধু এই খোসা এবং পাল্পগুলো রেখে কোনো লাভ নেই। আপেল সাইডার ভিনিগারেও আমরা তাই করি। যখন ফার্মেন্টেশন একদম বন্ধ হয়ে যায় এবং আপেলগুলো নিচের দিকে নেমে যায়, তখন আমাদের ছেঁকে নিতে হয়। তো এখন যেটা করছি, এটা বানানা সিডার আমি নিচ্ছি এবার ছেঁকে। তো এই ফার্মেন্টেশন চলাকালীন প্রথম পর্যায়ে যখন ইস্ট এই সুগারটাকে কনভার্ট করে অ্যালকোহলে পরিণত করছে, সেই সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আপনার কোনো ফাঙ্গাস যেন না পড়ে। ফাঙ্গাস হয় ওপর থেকে দেখলে বুঝতে পারবেন, একটু রোঁয়া রোঁয়া মতো থাকে, কখনো সবুজ রঙের হয়, কখনো কালো রঙের হয়, কখনো অন্যান্য কালার হয়। জেনারেলি খাম ইস্ট সাধারণত সাদা রঙের হয় এবং সেটা ক্ষতিকারক নয়। এবং চোখ কান খোলা রাখবেন। গন্ধ যদি দেখেন যে খুব বাজে একটা গন্ধ হচ্ছে, তাহলে বুঝতে হবে জিনিসটা পচে গেছে, ফেলে দেবেন। যদি দেখেন একটা টক টক গন্ধ হচ্ছে বা একটা অ্যালকোহলের গন্ধ আসছে, তাহলে কিন্তু বুঝতে হবে ফার্মেন্টেশন সুন্দর হচ্ছে। একটা স্টেরিলাইজড বোতল নিয়েছি, এবার নিয়ে সেখানে আমি এই সিডারটা ঢেলে দিচ্ছি। এর সঙ্গে আমি একটু অ্যাপেল সাইডার ভিনিগার মিক্স করছি, ওই 30 ml মতো। তাহলে কি হবে, ফার্মেন্টেশনের পদ্ধতিটা আরেকটু তাড়াতাড়ি হবে। আমার মাদার আসার চান্সটা একটু বেশি হবে, কারণ এই অ্যাপেল সাইডার ভিনিগারে অলরেডি মাদার আছে। আচ্ছা, ছেঁকে নেওয়ার পরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো মুখটা কিন্তু আর চিপি দিয়ে আটকানো যাবে না, তাহলে কিন্তু মাদার আসবে না। সবসময় কিচেন টাওয়াল বা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। প্রথম পর্যায়ে যদিও মুখটা আমরা চিপি দিয়ে ঢেকে রাখতে পারি, কিন্তু দ্বিতীয় পর্যায়ে সেটা আর চলে না। 2 দিন হলো ছেঁকে নিয়েছি, কিন্তু আমি এখনও প্রায় 2-1 দিন অন্তর অন্তর একটু করে নেড়ে দিচ্ছি, কারণ আমি দেখছি একটু খাম বেশি পড়ছে। খামিজ যদি আসা শুরু হয় তাহলে কিন্তু সহজে যেতে চায় না। তো যখনই দেখবেন খামিজ পড়ছে তখনই ওপর থেকে একটু উঠিয়ে দেবেন। আমার এখানে দেখুন ওপরের দিকটা একটু সাদা হয়ে আছে এবং ওপর থেকে দেখতে পাচ্ছেন একটু খামের মানে পড়ছে লেয়ার। তো আমি সেগুলো উঠিয়ে এখন এই সাইডে ফেলে দিচ্ছি এবং এইভাবে আমি রেগুলার বের করে দেখে নেব যে খাম পড়ছে কি পড়ছে না। এর মধ্যে কি হবে, পিএইচ লেভেলটা কমতে থাকবে। যখন ফার্মেন্টেশন চলে পিএইচ লেভেল আস্তে আস্তে কমে যায়। যখন পিএইচ লেভেলটা একদম কমে যাবে তখন আর কিন্তু খাম এখানে বেঁচে থাকবে না। তো খাম তখন এমনি অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। তো সেই জন্য আমাকে লক্ষ্য রাখতে হবে আমার ফার্মেন্টেশন যেন কোনো মতেই ব্যাহত না হয়। খাম পড়ে থাকলে সঙ্গে সঙ্গে তুলে দিতে হবে, না হলে কিন্তু ওর পরবর্তীকালে ছত্রাক চলে আসবে। তো খাম হচ্ছে ছত্রাক আসার প্রথম পর্যায়। এবং আমি এই জন্যে দেখুন একটা সাদা কিচেন টাওয়াল নিয়েছি, নিয়ে ভিতরটা পরিষ্কার করে দিচ্ছি যাতে খামটা না থাকে এবং ভালো করে আমি বোতলটা ঝাঁকিয়ে দেব যাতে ওপরের খাম নিচে নেমে যায়। আমার কাছে এই মুহূর্তে আঙুর ভিনিগারের একটা মাদার ছিল, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আবার মুখটা এরকমই কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখবো, ছিপি কিন্তু আঁটতে পারবো না। আমি আপনাদের সবসময় বলেছি ভিনিগার বানানোটা অ্যাকচুয়ালি 2টো পর্যায়ে ভাগ করা যায়, 2 থেকে 3টে। প্রথম পর্যায়ে অ্যালকোহল তৈরি হয় সুগার ভেঙে গিয়ে, এবং দ্বিতীয় পর্যায়ে সেই অ্যালকোহলটা অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয় এবং এই অ্যাসিটিক অ্যাসিডে পরিণত করার জন্যে ব্যাকটেরিয়া এর পিছনে কাজ করে। বাতাস থেকে আসে সেই ব্যাকটেরিয়া, যাকে আমরা অ্যাসিটোব্যাক্টর বলি। তো এখন দেখুন এই অ্যাসিটোব্যাক্টর এসে হালকা একটা মাদার তৈরি করেছে, একদম উপরে পাতলা মতো মাদার। মাদার একবার শুরু হলে খুব তাড়াতাড়ি মোটা হয়ে যায়। এটা 2-3 দিন হয়েছে এবং উপর থেকে দেখুন একদম একটা লেয়ার পরিষ্কার বোঝা যাচ্ছে।
তো মাদার আর খামিজটার পার্থক্য হলো মাদার কিন্তু ট্রান্সপারেন্ট, ওপর থেকে দেখে ডাবের শাঁসের মতো লাগবে, খামিজ হলে পাউডারের মতো লাগবে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যখন দেখবেন মাদার আসছে আর কিন্তু একদমই ঘাঁটা দেবেন না। যদি একটু ঘাঁটা পড়ে মাদার কিন্তু সঙ্গে সঙ্গে নিচে নেমে যায়। আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন এই প্রবলেমটা, সেটা কিন্তু এই জন্যই হয়। আজ ছেঁকে নেওয়ার পর 50 দিন পূর্ণ হলো, অর্থাৎ প্রায় 3 মাস হতে যায়, 2 মাস 20 দিন হয়েছে। ভিনিগারটা অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওপরে আছে একটা মাদারের লেয়ার, তারপরে লিকুইড ভিনিগার, তারপরে আবার একটা মাদারের লেয়ার, এবং তার নিচে একটা মাদার আছে এবং কিছু পাউডার এবং ওই নোংরাগুলো যেগুলো খামিজ বলা হয়। তো এই 2-3টে লেয়ারের মাদার পড়েছে, কারণ আমাকে এই বারবার বের করে শুটিং করতে হয়েছে, তার ফলে নাড়া পড়েছে এবং মাদারগুলো নিচে নেমে গেছে। তো সেই জন্যে মাদার যখন আসবে কখনোই ঘাঁটা দেবেন না। আমার কিন্তু এবারে একটু এই সমস্যা হয়ে গেছে। আমার একটা অলরেডি ভিডিও আছে কি করে জানবেন আপনার ভিনিগার রেডি হলো কিনা, সেটা অবশ্যই দেখবেন। তো দেখুন এখন ভিনিগারের কালারটা এত সুন্দর হয়েছে, একদম স্বচ্ছ। এবার আমি ছেঁকে নেব। একটা স্টেরিলাইজড বোতল নিয়েছি। এই সময় কিন্তু সরু বোতল নিতে হবে, বড় মুখওয়ালা বোতল নিলে কিন্তু হবে না। মাদারটা আমি তুলে এবার এই বাটিতে রাখছি। ভিনিগারটা দেখছেন কি সুন্দর, একদম স্পার্কলিং, কি সুন্দর বুদবুদ আর গাঁজা এখনো দেখা যাচ্ছে। এটা এখনো ফার্মেন্টেশন চলছে, সেই জন্যে আমি এখনই ফ্রিজের মধ্যে ঢোকাবো না। তবে যেহেতু পিএইচ লেভেলটা 3.5-এর নিচে নেমে গেছে, সেই জন্য আমি ছেঁকে নিচ্ছি, এবং ছেঁকে নিয়ে মুখটা আমি ঢেকে দেবো যাতে খুব বেশি অক্সিজেনের সংস্পর্শে না আসতে পারে। কারণ ভিনিগার যখন রেডি হয়ে যায় তখন আর কিন্তু মুখটা খুলে রাখার দরকার হয় না। ইনফ্যাক্ট তখন দেখতে হবে যাতে খুব বেশি বারবার অক্সিজেনের সংস্পর্শে না আসে। ওই জন্যই আমি বলি সরু মুখওয়ালা বোতলে ভিনিগারটা চিপি দিয়ে এঁটে রাখতে। আচ্ছা, এইবারে আমি যাচ্ছি পিএইচ টেস্ট করতে। আপনাদের অলরেডি ভিডিওতে দেখিয়েছি কিভাবে করতে হয় এবং কেন এটা খুব জরুরি। আমি সবসময় বলি পিএইচ লেভেল টেস্ট না করলে আপনি জানতে পারবেন না ভিনিগার রেডি হলো কিনা। জেনারেলি 3.5-এর নিচে হলে আমরা ধরে নিতে পারি ভিনিগার রেডি হয়ে গেছে। তো এখন দেখুন আমি একটু ভিনিগার এই চামচে নিয়ে এই একটা পিএইচ স্ট্রিপ দিয়ে এটাতে একটু ডুবিয়ে নিলাম। কালারটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। এবার আমি দেখব কত নাম্বারের সাথে এটা ম্যাচ করছে। তো এখানে যদি ভালো করে দেখেন 3 নম্বরের সাথে কালারটা কিন্তু খুব সুন্দর ম্যাচ করে যাচ্ছে। হয়তো 3.2 হতে পারে, 3.5 হতে পারে, বা তার থেকে একটু কম হতে পারে। কিন্তু আমি দেখছি কালারটা 3-এর সঙ্গে কিন্তু ভালো রকমভাবেই ম্যাচ করছে। তো আমি ধরে নিতেই পারি এটা 3.5 হয়েছে। আরও একটু কমবে যেহেতু আমি আরও 2 থেকে 3 সপ্তাহ রাখছি বাইরে। তবে আমার ভিনিগার রেডি হয়ে গেছে এবং আমি চাইলে খাওয়া শুরু করতে পারি এই মুহূর্তে। যাই হোক, খুব সুন্দর আমার কলার ভিনিগার রেডি হয়ে গেল। কি করব এটা নিয়ে এখনো ডিসাইড করিনি। প্রচুর লোক যেটা মাদার বলে ভুল বোঝান এই নিচের তলানিটা দেখিয়ে, সেটার তো অ্যাকচুয়ালি কোনো কাজ নেই। সেটা অ্যাকচুয়ালি আমাদেরকে ফেলে দিতে হবে, কারণ এটা হচ্ছে মৃত ইস্ট এবং ব্যাকটেরিয়ার কোষ, এবং ওটা একটা বাজে ইস্টের গন্ধ আছে। এবং ওটা দিলে কি হয়, ভিনিগারটা এই যে এত সুন্দর একটা স্বচ্ছ ভিনিগার পেলেন সেটা কিন্তু হবে না, ঘোলা হয়ে থাকবে, যেটা দেখতেও বাজে লাগে, গন্ধও থাকে এবং খেতেও ভালো লাগে না। তো সেই জন্য আমি এইগুলো নিইনি। ভিনিগার এখানে অনেকটা পরিমাণ রয়ে গেছে, কিন্তু আমার এত ভিনিগারের দরকার হয় না। তো এটা আমি পরবর্তীকালে অন্য ভিনিগারের সঙ্গে যোগ করে দিতে পারি। তো সেই জন্য আমি এটা আলাদা করে রেখেছি। আমি অলরেডি আপনাদেরকে বলেছি আমরা যে ভিনিগারটা বাড়িতে বানাই সেটার একটু সীমাবদ্ধতা আছে। সেটা 5% অ্যাসিডিটি হওয়া মুশকিল আছে, এবং সেই জন্যেই সেটা কিন্তু খুব স্ট্রং হয় না। এবং যেহেতু এটা খুব স্ট্রং হয় না, সেহেতু এটাকে বাইরে না রাখাই ভালো। আমরা যদি ফ্রিজে রেখে দিই তাহলে একটা নিশ্চিন্তি যে এই ভিনিগারটা নষ্ট হবে না। এবং আর একটা কথা যেটা সবসময় আমি বলি, যারা ভিনিগার খাচ্ছেন, যদি আপনি অ্যাসিটিক অ্যাসিডের জন্য খান তাহলে বাড়িতে ভিনিগারই বানান। যদি প্রোবায়োটিকের জন্য খান তাহলে অন্যান্য সবজি বা ফল ফার্মেন্টেশন শুরু করুন, যেটা আমার অলরেডি অনেক ভিডিও আছে। কিমচি বা অন্যান্য সবজি যেগুলো আমি ফার্মেন্ট করি যাতে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে। যারা প্রোবায়োটিক সাপ্লিমেন্ট খান তাদের সাপ্লিমেন্ট খাওয়ার কোনো দরকার নেই, আপনারা বাড়িতে নিজেরাই বানিয়ে নিতে পারেন প্রোবায়োটিক সমৃদ্ধ সবজি, ড্রিঙ্ক, এবং সেগুলো খেতেও খুব একটা খারাপ নয় এবং উপকার তো বটেই। ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে মতামত জানাবেন। আপনার ভিনিগার বানাতে গিয়ে কী সমস্যা হচ্ছে সেটাও আপনি নিচে আমাকে লিখতে পারেন। এছাড়াও আমার অলরেডি অনেক ভিনিগার নিয়ে ভিডিও আছে যেখানে আমি সমস্যা এবং প্রশ্ন উত্তর নিয়ে ভিডিও করেছি। যারা নতুন আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন, আপনাদের অনেক প্রশ্নের উত্তর সেখানে পেয়ে যাবেন। যদি না পান তাহলে তো অবশ্যই আমি আছি।
আমার যেহেতু এটা রান্নার চ্যানেল নয়, ফার্মেন্টেশন প্রত্যেকটা শুরুর দিন থেকে প্রত্যেকটা পর্যায়ের আমাকে দেখাতে হয় এবং শেষ পর্যন্ত মানে আমি দেখাতে ভালোবাসি। অনেকে কি করেন, ভিনিগারের ওই প্রথম পর্যায়ের মানে আপেল দিয়ে তারপর ছেঁকে নিয়ে ওইটাকেই বসিয়ে বলে দেন যে এই ভিনিগার রেডি হয়ে গেল 1 মাসে। সেটা তো হয় না। ইনফ্যাক্ট আমি বলবো যারা ওই ভিডিও দেখে ভিনিগার খাওয়া শুরু করেছেন, আপনারা কিন্তু অ্যাকচুয়ালি সিডার খাচ্ছেন এবং সিডার কিন্তু প্রচুর অ্যালকোহল থাকে এবং আমি জানি আপনাদের অনেকের ধর্মে সেটা নিষিদ্ধ, অনেকে অ্যালকোহল অ্যাভয়েড করতে চান। তো যারা অ্যালকোহল অ্যাভয়েড করতে চান তারা তো কখনোই 1 মাস পরে যে ভিনিগারটা তৈরি হলো ছেঁকে নিয়ে, মানে যেটাকে আমরা সিডার বলি, সেটা কখনোই খাবেন না। প্রচুর মানুষ বিভ্রান্ত করেন, তো আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার। চুপি চুপি পাগল হাওয়া এসে বলে গেল, প্রিয়তম ফিরে আসবে আবার, বলবে কত কথা ভালোবাসার। কখন যেন পাগল হাওয়া এসে বলে গেল, প্রিয়তম ফিরে আসবে আবার, বলবে কিছু কথা ভালোবাসার।